আসসালামু আলাইকুম। আজকে পরিবেশ রসায়নের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র ব্যাপন সূত্রটা আসলে কি? ব্যাপন সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার আর ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থির তাপমাত্রা ও চাপে, তার মানে এখানে কি টেম্পারেচার এন্ড চাপ হচ্ছে ফিক্সড। এরপর কি বলছে যে গ্যাসের ব্যাপনের হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, আর কি বলছে, তার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। কার সমানুপাতিক? ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে ডিতে ঘনত্ব প্রকাশ করে, ডি হচ্ছে ঘনত্ব এবং বর্গমূলের এখানে ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে এই ব্যাপনের সূত্র। তো আমরা এটা থেকে আমরা লিখতে পারি যে এটা যদি R1 এটা D1 হয়, তাহলে লিখতে পারি যে R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে √D2 বাই D1, কারণ ব্যস্তানুপাতিক, একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে। তো আমরা আশা করি এই ব্যাপনের সূত্র এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে যদি আমরা দেখি যে আমরা জানি যে ব্যাপনের হার হচ্ছে যে একক সময়ে তার আয়তনের হার হচ্ছে আয়তনের হারটাই হচ্ছে যে ব্যাপনের হার। তো এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা সময়ায়তন বলে দিই, অর্থাৎ সময়ায়তন যদি আমরা বলে দিই, তাহলে কি হয়ে যাবে? সময়ায়তন বলে দিলে মানে এই ভি অর্থাৎ এই আয়তনটা ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে আর সমানুপাতিক 1/t। এটা আমরা লিখতে পারি যেহেতু এই আয়তনটা হয়ে গেছে, সমান ফিক্সড হয়ে গেছে, তাই আমরা এখানে লিখতে পারি যে এরপর আমরা লিখতে পারি যে R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে T2 বাই T1। এটুকু আমরা এখান থেকে আমরা লিখতে পারি। এরপর আমরা আরেকটা দেখি যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ঘনত্ব D ইকুয়াল টু হচ্ছে M বাই B। এই M কি? M হচ্ছে মোলার ভর বা আণবিক ভর যেটা, আর এটা হচ্ছে মোলার আয়তন বা গ্যাসের যে আয়তনটা, সেটাই হচ্ছে এই মোলার আয়তনটা, গ্যাসের আয়তন। তো আমরা এখানে কি দেখে আসলাম যে R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে √D2 বাই D1। তো আমরা লিখি R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে √D2 বাই √D1। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে কি আমরা লিখতে পারি না যে ডি? আর আরেকটা জিনিস যে এটা কখন লিখছিলাম আমরা? এটা লিখছিলাম যখন টি এবং পি ফিক্স থাকে। আমরা কি জানি যে টি এবং এই নির্দিষ্ট আয়তন ও চাপে গ্যাসের নির্দিষ্ট চাপে এবং তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? নির্দিষ্ট তাপে ও চাপে সকল গ্যাসের আয়তন হচ্ছে B = 22.1
4 লিটার। তার মানে বিও কিন্তু ফিক্সড হয়ে যেতেছে। তার মানে এখানে এ বি ফিক্সড। তার মানে কি আমরা এটা লিখতে পারি না যে d1/d2 ইকুয়াল হচ্ছে m1/m2? এটা কি আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কেন? কারণ এই বি কিন্তু ফিক্সড হয়ে গেছে। তার মানে বি এর মান হচ্ছে এখানে 1। তো আমরা এই লিখতে পারি ডি এবং এম কিন্তু সমান। তার মানে d1 ইকুয়াল টু d2 এবং d1 m2। তো আমরা যদি এটাকে উল্টায় দিই, মানে উপরে d2 নিয়ে উপর নিচে d1 নিই, এটা এখানে আসবে m2, এখানে আসবে m1। তো আমরা যদি এই d1 এবং d2 d1 এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি আসে? তাহলে আসে যে r1/r2 ইকুয়াল টু হচ্ছে √m2/√m1। এই যে আমরা এখানে তিনটা, এই যে এখানে এটা পেলাম এবং এখানে এটা পেলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র এবং এটা হচ্ছে আরেকটা সূত্র। তো আমরা আশা করছি এই সূত্রগুলা বুঝতেই পারছি। তো আমরা ওই তিনটা সূত্রকে যদি একত্রে মার্জ করে ফেলি তাহলে কি হবে? তাহলে ধরে যাই r1/r2 সমান হচ্ছে √d2/√d1 ইকুয়াল টু √m2/√m1 ইকুয়াল টু t2/t1। এটা হচ্ছে এক নাম্বার। আর আরেকটা যদি করিয়ে যাই, এটাকে আমরা স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে কি থাকে? স্কোয়ার করে থেকে দিলে হচ্ছে r1/r2 হোল স্কোয়ার, আর এটা স্কোয়ার করে দিলে রুট উঠে যায়। তার মানে d2/d1 ইকুয়াল টু, এটাকে যদি স্কোয়ার করে দিই m1/m2 ইকুয়াল টু হচ্ছে t2/t1। তো আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখতে হবে, যে কোনো একটা মনে রাখলেই হয়ে যাবে। তো আশা করছি আমরা এই সূত্রগুলো বুঝতে পারছি। এখন আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন দেখে আসবো। প্রথমে একটা কোশ্চেন, যা হাইড্রোজেনের ব্যাপনের হার কোন গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ, তাহলে ওই গ্যাসের আণবিক ভর কত? কি শর্ত কি দিচ্ছে যে হাইড্রোজেনের ব্যাপনের হার, ধরি আরএস হচ্ছে হাইড্রোজেনের ব্যাপনের হার, কোন গ্যাসের ব্যাপনের হার 6 গুণ। তার মানে কোনো একটা গ্যাস মানে Rg, এটার 6 গুণ হচ্ছে এই ব্যাপনের হার, অর্থাৎ এটা শর্ত দেওয়া আছে। তো আমরা যদি এখন লিখি যে Rs/Rg ইকুয়াল টু হচ্ছে 6। এখন যদি আমরা কি বলছে আণবিক ভর বের করতে, তার মানে এখন ব্যাপন এবং আণবিক ভরের যে সূত্রটা সেটা ইউজ করতে হবে। কোনটা? এই যে r1/r2 ইকুয়াল টু হচ্ছে m2/m1। তাহলে আমরা এখন যদি সূত্রটা লিখি, r1 এর জায়গায় হবে RH এবং r2 জায়গায় কি হবে? r2 এর জায়গায় হবে হচ্ছে rg ইকুয়াল টু √, আর এখানে উপরে হচ্ছে নিচে যেটা থাকে ওইটার উপরে থাকে এটা, তার মানে এখানে হবে mg, অর্থাৎ গ্যাসের আণবিক ভর। এখানে আবার ম্যাগনেসিয়াম কেউ ভাইব না, এটা হচ্ছে আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, এবং নিচে হবে m মানে হাইড্রোজেনের আণবিক ভর। তো এখন যদি আমরা মান বসাই দিই, এই যে এই Rg এর মান কিন্তু আমরা 6 পাইছি। তার মানে আমরা মান বসাই দিই 6 ইকুয়াল টু √mg/ms। তো এখন যদি আমরা পুরোটা বর্গ করে দিই, বর্গ করে দিলে থাকে হচ্ছে mg/ms। এই ms এর মান কত? ms এর মান হচ্ছে হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের আণবিক ভর। এখানে দেওয়া আছে H2, তার মানে হাইড্রোজেনের আণবিক ভর জানি আমরা 1, আর তাহলে এখানে দুইটা মৌল আছে, তার মানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 ইকুয়াল টু হচ্ছে 2। এটা কি? এটা হচ্ছে m। তো আমরা যদি এখন m এর মান এখানে 2 বসাই দিই এবং এটাকে স্কোয়ার, তার মানে এটা হবে 36। এরপর যদি আর গুণ করে দিই, mg ইকুয়াল টু হচ্ছে 72। তার মানে এর আণবিক ভর হচ্ছে 72। এটা হবে আনসার।
তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর পরের ম্যাথ কি বলছে যে নিচের কোনটির ব্যাপন হার বেশি? একটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসে কার্বন মনোক্সাইড, 35 ডিগ্রি সেলসিয়াসে কার্বন মনোক্সাইড, নাকি 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ন, নাকি 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ন। এখানে কি দেওয়া আছে? দুইটা গ্যাস দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব ব্যাপন হার দেখতে গেলে, প্রথমে আমরা এই যে এদিকের দিক যে এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ঘনত্ব দেওয়া নাই, তার মানে এই সূত্র হবে না। এবং এখানে কিন্তু কোনো সময়ও দেওয়া নেই, যে তার মানে এই সূত্রও হবে না। তো কিন্তু আমরা এই সবগুলা আণবিক ভর জানি। তো আমরা যদি এখন সবগুলো আণবিক ভর বের করি, আণবিক ভর কি? M(C) অর্থাৎ কার্বন মনোক্সাইড। আণবিক ভর কত? কার্বনের আণবিক ভর কত? কার্বনের আণবিক ভর হচ্ছে 12 এবং প্লাস অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, তার মানে হচ্ছে 28, অর্থাৎ এর মোট আণবিক ভর হচ্ছে 28। এরপর যদি আমরা নিয়নেরটা দেখি, নিয়ন, আমরা কি জানি নিয়ন হচ্ছে 10 নম্বর, তার এর আণবিক ভর হচ্ছে 20। এখন আমরা দেখতে হবে যে এই যে R1 এবং R2 এই এই আণবিক ভরের সাথে আর ব্যাপন হারের সম্পর্কটা কি? আণবিক ভরের সাথে আণবিক ভরের সাথে কিন্তু ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক, আর ব্যস্ত অনুপাতিক 1/m। তার মানে m এর মান যত কম r এর মান তত বেশি, আর m এর মান যত বেশি r এর মান তত কম। তার মানে আমরা এইখান থেকে জানতে পারি যে m এর মান যেটার কম সেটাই হচ্ছে ব্যাপন হার তার বেশি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে r অফ নিয়নের ব্যাপন হার বেশি কার থেকে? আর অফ কার্বন মনোক্সাইড থেকে। কারণ এই এর ব্যাপন হার কম, এর আণবিক ভর কম। আমরা জানি আণবিক ভর এবং ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক, তাই এর আণবিক ভর যত কম তাই এর ব্যাপন হার বেশি। এখন কথা হলো এখানে দুইটা নিয়ন গ্যাস দেওয়া আছে, কোনটা হবে? এবং আমাদের এখানে আরেকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাপন হার তাপমাত্রার সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যেটা বেশি তার ব্যাপন হার বেশি। এখানে কার তাপমাত্রা বেশি? এখানে কার তাপমাত্রা বেশি হচ্ছে এই যে এটা, তার মানে আনসার হবে এটা। তো আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারবো যে ব্যাপন হার টেম্পারেচারের সমানুপাতিক। এটা ব্যাপন হার, এটা তাপমাত্রা, এবং এটা হচ্ছে সময়। তো আমরা এটা আসলে মনে রাখবো। এরপর পরবর্তী ম্যাথ কি বলছে? একই তাপমাত্রা ও চাপে অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেনের ব্যাপন হার কত গুণ বেশি? অক্সিজেন অপেক্ষা ব্যাপন হার কত গুণ বেশি? এখানে কিন্তু তাপমাত্রাও বলে দিছে স্থির, চাপও স্থির। তো আমরা এখানে কোনটা আনতে পারি? কোন সূত্র আমরা আনতে পারি? এখানে এই যে আণবিক ভরের সূত্র, কারণ আমরা এখান থেকে সহজে অক্সিজেন এবং হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করতে পারবো। কি বলছে যে অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেনের আণবিক ভর কত? তো আমরা লিখতেই পারি যে আর হাইড্রোজেন বাই আর অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে √r m অক্সিজেন বাই m অফ হাইড্রোজেন। তো অক্সিজেন কেন উপরে হলো? আমরা জানি যে এই যে এখানে নিচে যেটা থাকবে এই তারপর পরেরটার উপরে ওইটা থাকবে, আড়াআড়ি সিমিলার থাকবে। এই যে এটার কিন্তু আড়াআড়ি সিমিলার এবং এটারও কিন্তু আড়াআড়ি সিমিলার, তাই এই যে এটার আড়াআড়ি সিমিলার টাইপ আমরা রাখছি। তো এখন অক্সিজেন আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, কিন্তু এখানে যেহেতু দুইটা মৌল দেওয়া আছে তাই 2 গুণ হবে, এগুলো হচ্ছে 32। এবং এখানে হাইড্রোজেন আণবিক ভর কত? হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 1, তো এখানে যেহেতু দুইটা মৌল তাই 1 × 2 ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা যদি এখন এখানে মান বসাই দিই,
RH2/ROH হচ্ছে রুট ওভার MO কত, এখানে 32 এবং এখানে হচ্ছে 2, তার মানে এটা থেকে এটা দিলে হয় 16। RH2/RO2 হচ্ছে √16 কত হয় 4, এটা এখানে কত হয় 4। যদি আমরা এই O2 কে ওই সাইডে নিয়ে যাই, আড়াআড়ি গুণ করে দিই, তার মানে কি থাকে RH2 হচ্ছে RO2 × 4, তার মানে হাইড্রোজেন অক্সিজেনের 4 গুণ হয়, অর্থাৎ এই যে আনসার হবে 4 গুণ। এরপর একই আয়তনে ও একই ছিদ্র দিয়ে হাইড্রোজেনের ব্যাপিত হতে সময় লাগে 8 সেকেন্ড। তাহলে এক্স গ্যাসের সময়, তাহলে এক্স গ্যাসের এবং এক্স গ্যাসের সময় লাগে, এক গ্যাসের সময় লাগে হচ্ছে 32 সেকেন্ড। তাহলে এক্স এর আণবিক ভর কত? এখন কোনটা হবে? এখন বলছে সময় এবং আণবিক ভর, তার মানে এই যে এই দুইটার মধ্যে কম্পারিজন হবে। তো আমরা এখন লিখি যে সূত্রটা প্রথমে লিখে বলি যে m of hydrogen by m of x equal to হচ্ছে √/TH by TX। এখানে কেন দুইটা সেম হলো? কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা কিন্তু সেম, এখানে M2 এখানে T2, এখানে M1 এখানে T1, কিন্তু এইটার সাথে আড়াআড়ি হবে আর এটার সাথে এবার শুধু আসছে। তো আমরা যদি এখানে সবগুলার মান বসায় দিই তাহলে কি থাকে? mh এর মান কত? হাইড্রোজেনের মান হচ্ছে, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 mx ইকুয়াল টু √TH এর মান কত? অর্থাৎ 8। TX এর মান কত? TX এর মান 32। তারপরে এখানে থেকে 4, অর্থাৎ আমরা যদি পুরোটা এরকম আছে, পুরোটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে থাকে হচ্ছে যে mx/2 ইকুয়াল টু হচ্ছে √32/8। তো আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি যে এটাকে আমরা কিন্তু উল্টায় দিছি, কি থাকে এটাকে, আর 4 আটা সরি এখানে রুট হবে না, তো রুট হবে এখানে। তো এরপর এটাকে এটা দ্বারা কাটলে কত থাকে? 4। এরপর যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে থাকে হচ্ছে mx/2 ইকুয়াল টু হচ্ছে 16, বা mx এর মান কত? mx এর মান হচ্ছে 16 × 2 32। 32 কোনটা? 32 আণবিক ভর কোনটা? এটা হচ্ছে অক্সিজেন O2 এর আণবিক ভর হচ্ছে 32, তার মানে mx এর আণবিক ভর হচ্ছে 32। আনসার। তো এখন আরেকটা ম্যাথড হচ্ছে কোনো গ্যাস যদি অক্সিজেনের অর্ধগতিতে ব্যাপৃত হয় তাহলে এই গ্যাসের, তাহলে ওই গ্যাসের আণবিক ভর কত? তাহলে ওই গ্যাসের ভর কত? কি বলছে যে R of oxygen ইকুয়াল টু হচ্ছে 1/, R of oxygen R of এ ধরি
এক্স ধরি, আর অফ এক্স কি, যে অক্সিজেনের অর্ধেক কি অর্ধেক গতিতে হচ্ছে এটা ব্যাপিত হইতাছে। তাহলে এখন যদি আমরা সূত্র লিখি যে r of O2 by r of x equal to root over mx by m। তো এখন যদি আমরা মান বসাই দিই যে O2 r of O2 by half of O2, এটা কাটাকাটি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার mx বাই অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32, এবং এখানে যে 1 আছে এটা কিন্তু উল্টে যাবে, কারণ উপরে 1 এখানে হাফ, উপরে 1 বাই হাফ, তো এটা উল্টে যাবে। তার মানে কি থাকে রুট ওভার mx বাই 32 ইকুয়াল টু হচ্ছে 2। এখন যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি থাকে mx বাই 32 ইকুয়াল টু হচ্ছে 4, এবং mx ইকুয়াল টু হচ্ছে 32 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 128। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তার মানে এর আনসার কত 128। এরপর আরেকটা ম্যাথ, সেটা কি 20 ডেসিমিটার কিউব সালফার ডাইঅক্সাইড বিপিত হয় 60 সেকেন্ডে, তাহলে 30 সেকেন্ডে অক্সিজেন গ্যাস কত ডেসিমিটার কিউব বিপিত হয়। তো আমাদের প্রথমে এখানে প্রথমে ব্যাপন হারটা বের করতে হবে। ব্যাপন হার আমরা কিভাবে বের করব, ব্যাপন হার যে আমরা একটা দিকে আসছিলাম সূত্র ইকুয়াল টু আর ইকুয়াল টু কি আয়তন বাই সময়। তো এখন যদি আমরা এই প্রথমে সালফার ডাইঅক্সাইডের আয়তনটা ব্যাপন হারটা বের করি, ব্যাপন হার অফ সালফার ডাইঅক্সাইডের আয়তন কত দেওয়া, আয়তন দেওয়া হচ্ছে 20, এবং কত দেওয়া সময় দেওয়া কিন্তু 60 সেকেন্ড, তার মানে ব্যাপন হার হচ্ছে 1/3। এরপর অক্সিজেন, আর অফ অক্সিজেন ইকুয়াল টু কত, আর অফ অক্সিজেন হচ্ছে এখানে ব্যাপন হারটা বের করতে হবে। ব্যাপন হার যদি আমরা এটা B2 দিই, এবং নিচে কত, নিচে কত সেকেন্ড, কত 30 সেকেন্ড। এখন যদি আমরা সূত্র ফেলাই দিই, কোন সূত্র ফেলাবো, এখানে কিন্তু কোনো সময় দেওয়া নাই, কোনো ইয়াও দেওয়া নাই, কোনো সময় দেওয়া নাই, আবার কোনো ঘনত্বও কিন্তু দেওয়া নাই। এই জন্য আমরা আণবিক ভরের যে সূত্রটা আছে সেটা দিয়ে দেব। কোনটা আণবিক ভরের সূত্র, কোনটা দেয় আর অফ SO2 বাই আর অফ O2 ইকুয়াল টু রুট ওভার m অফ O2 বাই m অফ SO4। আর এখানে m অফ O2 তাহলে কত হবে, অক্সিজেনের আণবিক ভর হবে কত 32, এবং সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত, সালফারের আণবিক ভর হচ্ছে 16, সালফার আণবিক ভর হচ্ছে 32, এবং এই O2 আণবিক ভরও কিন্তু 32, তার মানে এদের আণবিক পুরাটা আণবিক ভর হচ্ছে 64। তো এখন যদি আমরা এখানে মান বসাই দিই, আর ব্যাপন হারের মান কত 1/3, এবং অক্সিজেনের মান কত B2 বাই 30 ইকুয়াল টু রুট ওভার, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 64। তো এখন এটা কিন্তু উল্টা যাবে, উল্টা গেলে কি থাকে 30/3 B2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1/2। তারপর এটা থেকে 10। তো এখন যদি আমরা স্কোয়ার করে দিলে থাকে হচ্ছে
100 b2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/2। তো এখন আর গুণ করে দেই, আর গুণ করে দিলে থাকে হচ্ছে b2 স্কয়ার হচ্ছে 200। তো এখন যদি আমরা রুট করে দিলে কি থাকে, b2 ইকুয়াল টু হচ্ছে √200। এটাকে আমরা কিভাবে করতে পারি, √200 আমরা লিখতে পারি যে √2 ইন্টু 100। তো এই 100 কত, 100 যদি রুট করি তাহলে কিন্তু 10, আর তারপর √2। তো এখন √2 এই 200 আমরা লিখতে পারি যে 2 ইন্টু 100। এরপর এই 100 হবে রুট হবে 10, তো আমার 10 আলাদা হয়ে গেল। এরপর কি √10√2। তো এই √2 এর মান কত, √2 এর মান এই আমরা কত ধরতে পারি যে 10 ইন্টু √2 এর মান আমরা 1.5 এরকম ধরতে পারি, ধরি 1.5, তার মানে 50 এমন কিছু একটা, 532 মানে 1.5 এর কিছু একটা আশেপাশে হবে। এরপর যদি 10 দিয়ে গুণ করে দিই 15.32, তার মানে এর আশেপাশে কোনো একটা মান হবে। এখন দেখি অপশনে কিন্তু এখানে দুইটা কাছাকাছি, একটা হচ্ছে 14.14, একটা হচ্ছে 16.17। এখন কথা হলো যে আনসার কোনটা হবে। আনসার কিন্তু কখনই বড়টা হবে না। কেন বড়টা হবে না, কারণ এই √2কে যদি আমরা এই √2 মান কিন্তু কখনই 2 এর সমান হবে না, অর্থাৎ এখানে 1 পয়েন্ট আরো বেশি হবে না, আরো কম হওয়ার কথা, কারণ এই 4 এর হচ্ছে √2 হয় এবং √2 এর মান কিন্তু এরকম 1.5 1.4 এমন আশেপাশে হয়। তাই এর আনসার হবে এটা 14.14। তো আশা করি আমরা এই রিলেটেড ম্যাথগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো আমরা কিভাবে করব, কি দেওয়া থাকলে কোন সূত্র বসাবো, কোন অ্যাপ্রোচে করব আমরা এগুলো। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা দেখব যে আংশিক চাপ। আংশিক চাপের সূত্র কি, আংশিক চাপের সূত্র হচ্ছে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এবং এই মোল ভগ্নাংশ মানে কি, মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল বাই নিজের মোল বা মোট মোল ইনটু মোট চাপ। তো এখন আমরা ধরি একটা উদাহরণ, যে এটা হচ্ছে একটা, এখানে 3টা গ্যাস আছে, একটা এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস। এই এ গ্যাসের পরিমাণ হচ্ছে 5 মোল, বি গ্যাসের পরিমাণ হচ্ছে 10 মোল এবং এই সি গ্যাসের পরিমাণ হচ্ছে 15 মোল। এবং এর মোট চাপ, অর্থাৎ এই 3টা গ্যাস মিলে কিন্তু এই পাত্রটাকে চারদিক দিয়ে, যেহেতু এই পুরাটা জায়গার মধ্যে তারা ছড়াই ছিটে আছে, তার মানে এদের কিন্তু একটা চাপ আছে, এরা কিন্তু এদিকে ধাক্কা দিবে, একটা চাপ অনুভব করাবে পুরা পাত্রটাকে। এই যে সবাই মিলে যে চাপটা দিতেছে, এই মোট চাপটা হচ্ছে এই 30 ATM। এবং এই সবগুলা কিন্তু আলাদা আলাদা একটা চাপ আছে, অর্থাৎ সে যে এইখানে চাপ দিতেছে, এইখানে এই এর চাপ কত, এবং এই যে এইখানে বি এর চাপ কত, অর্থাৎ আংশিক চাপ, অর্থাৎ যার নিজের যে চাপ, অর্থাৎ সবাই মিলে দিতেছে 30, কিন্তু আমি নিজে কত চাপ দিতেছি, এটাই হচ্ছে আংশিক চাপ। তো এখন যদি আমরা বলি যে পি অফ এ বা এ এর আংশিক চাপ কত, এ এর আংশিক চাপ ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমরা জানি যে নিজের মোল, তার মানে এ এর নিজের মোল কত, এ এর নিজের মোল হচ্ছে 50 এবং মোট মোল কত, মানে যতগুলা গ্যাস আছে সে সবগুলা মোলের যোগফলই হচ্ছে মোট মোল। তার মানে এখানে 50 60 হচ্ছে
সরি মানে 5 মোল, 5 10 15 15 15 30 30 মোল যেটা পুরাটার মোট হচ্ছে 30 মোল। তার মানে এখানে 5 ভাগ মোট মোল হচ্ছে 30 ইন্টু মোট চাপ। মোট চাপ কত? মোট চাপ হচ্ছে এই যেটা 30। তার মানে এখানে কত? এখানে হচ্ছে 5 এটিএম। তাদের আংশিক চাপ হচ্ছে 5 এটিএম। এরপর হচ্ছে পিবি, অর্থাৎ পি এর আংশিক চাপ কত? বি এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ কত? নিজের মোল, নিজের মোল কত? নিজের মোল হচ্ছে 10 ইন বাই মোট মোল, মোট মোল কত? মোট মোল হচ্ছে 30, 30 ইন্টু মোট চাপ, মোট চাপ কত? 30, হচ্ছে 10 এটিএম। এরপর পি অফ সি মানে সি এর আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে নিজের মোল 15 বাই মোট মোল, মোট মোল 30 এবং আংশিক মোট চাপ হচ্ছে 30। তার মানে এখানে হচ্ছে 15 এটিএম। তো আমরা আসলে বুঝতে পারছি যে এই আংশিক চাপ আসলে জিনিসটা কি এবং এই আংশিক চাপটা কিভাবে বের করতে হয়। তো এরপর যদি আমরা একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে এত চাপে অ্যামোনিয়া এর আয়তন এত এবং এত চাপে নাইট্রোজেনের আয়তন এত, তাহলে এদের মোট চাপ কত? তো আমরা যদি এখন অ্যামোনিয়ার আংশিক চাপ বের করি, যে চাপ ইন্টু আয়তন বাই মোট আয়তন মানে হচ্ছে 600 প্লাস 400, এখানে 1000। এবং আবার যদি আমরা বের করি পিএফ, এখানে কত থাকে? এখানে 2টা শূন্য কাটা, 2টা শূন্য কাটা, এখানে একটা, এখানে একটা, মানে 642। এবং পি অফ নাইট্রোজেন হচ্ছে 80 ইন্টু মোট চাপ, 80 ইন্টু আয়তন ইন্টু মোট আয়তন কত? মোট আয়তন কত? 400, 600, 1000। এখানে 2টা, এখানে একটা, 4 এটা 32, 32। তার মানে এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে 74। তার মানে আনসার হবে 74। এখন যদি আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে যে 1 এটিএম চাপে নাইট্রোজেন গ্যাসের আয়তন এত এবং এত চাপে অক্সিজেনের আয়তন এত, তাহলে এদের মোট চাপ কত? তো আমরা এরকম প্রথমে এই কার নাইট্রোজেনের আংশিক চাপ বের করে ফেলবো। প্রথমে কি? মোট তার নিজের চাপ ইন্টু তার নিজের আয়তন বাই মোট আয়তন। মোট আয়তন কত? 5 আর 1 মোট 6, তার মানে হয় 1/6। পরে পি অফ অক্সিজেন হচ্ছে কত? 2 ইন্টু 5, 2 ইন্টু 5 বাই 6 ইকুয়াল টু হচ্ছে 10/6। এখন এই দুইটা যদি যোগ করে দিই তাহলে কত থাকে? তাহলে থাকে 11/6। তো এই 11/6কে যদি এই 11কে আমরা 12 ধরলাম, 12 দিয়ে করলে হয় 2 বা এখানে একটু কম বা 1.8 সামথিং হবে আনসার। মানে এখানে আনসার হবে এটা। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে কিভাবে মোট চাপ বের করব, কিভাবে আংশিক চাপ বের করব। এখন যদি আমরা এই অঙ্কটা থেকে কি বলছে যে 1 এটিএম চাপে নাইট্রোজেনের আয়তন এত এবং এত মিলি মার্কারি চাপে অক্সিজেনের আয়তন এত, এদের মোট আয়তন এত হলে এদের মোট চাপ কত? তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে P1, এখানে এটিএম দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে mmHg। তার মানে এই এটিএম থেকে মিলিমিটার মার্কারিতে নিলে আমাদের কী করতে হবে? মিলিমিটার মার্কারিতে নিলে আমাদের 660 গুণ করা লাগে। তার মানে এখানে মিলে যদি 1 ইন্টু 660 দিয়ে গুণ করি তাহলে 660 mmHg আসে। এরপর এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, সরি এটা হচ্ছে P2 এবং এটা হচ্ছে B2 এবং এটা হচ্ছে B, অর্থাৎ মোট আয়তন B। তো এই আয়তন যেহেতু মিলিলিটার আছে, তার মানে 1 লিটার ইকুয়াল টু আমরা জানি যে 1000 মিলিলিটার। এই 1 লিটারকে আমরা 1000 মিলিলিটার লিখতে পারি। তো এখন যদি আমরা সূত্র লিখি, সূত্র কি? আমরা দেখি জানি যে PV ইকুয়াল টু কি? P1 প্লাস P2
প্লাস P3 এরকম চলতেই থাকে। তো এখন আমরা যদি পি কে ওই সাইডে নিই, মান বসাই দিই, P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 760 ইন্টু B1 এর মান কত? B1 250 প্লাস P2 এর মান, P2 হচ্ছে 600 ইন্টু হচ্ছে 500 ডিভাইডেড বাই মোট আয়তনের মান কত? মোট আয়তনের মান হচ্ছে 1000। এখন আমরা যদি এখান থেকে 250 কমন নিই, 250 যদি কমন নিই তাহলে কি থাকে? এখানে 760 প্লাস এখানে থেকে 600 ইন্টু 2, কারণ এখানে 250 আছে, 250 কমন 500 আছে, 250 কমন নিলে থেকে 2, নিচে 1000। তো আমরা কি করতে পারি? এখানে এটা দ্বারা এটা ভাগ করলে কত থাকে? 4, আর এখানে 1200 আর 760, 1200 আর 760, তার মানে এটা হচ্ছে 2960 ডিভাইডেড বাই 4। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত? এটাকে যদি আমরা ভাগ করি যে 4 ভাগ 1960 হচ্ছে 4 4 16 থেকে 36, না একটা 0 নামাই দিই, তার মানে এখানে যদি আমরা 90 দিই তার মানে 360 মিলল। তার মানে আনসার কত? 490 mmHg। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা একটু আগে দেখে আসছি যে দুইটা আলাদা আলাদা পাত্র, আমরা মোট চাপ বের করছি এবং কোনো আয়তন সেখানে দেওয়া ছিল না। এবং এখানে এটা কিন্তু অন্য একটা সূত্র, অন্য একটা ম্যাথ। এরপর যদি আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে যে 6 মোল অক্সিজেন ও 14 মোল নাইট্রোজেনের মোট চাপ হচ্ছে এত, তাহলে অক্সিজেনের আংশিক চাপ কত? তো আমরা কি জানি? PO4 কি? নিজের মোল কত আছে? 6 ডিভাইডেড বাই মোট মোল কত? 14 যোগ 6 বলে হচ্ছে 20 ইন্টু মোট চাপ কত? 200। তার মানে এখানে একটা কাটা, এখানে একটা কাটা, এখানে কাটা 10, তার মানে হচ্ছে 60। তার মানে আনসার কত? আনসার হচ্ছে 60। এরপর যদি আমরা একটা ম্যাথ দেখি যে স্থির চাপে ও তাপমাত্রায় 1 atm চাপে 4 গ্রাম হিলিয়াম, 14 গ্রাম নাইট্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেনের মধ্যে কার আংশিক চাপ বেশি? তো এর জন্য আমরা কি বের করবো? আমরা কি জানি? আমরা জানি যে PV হচ্ছে nRT, বা যদি এখন P ধরি nRT বাই B। তো এখন আমরা যদি এই P অফ নাইট্রোজেন ধরি যে nRT বাই B, P অফ হিলিয়াম ইকুয়াল টু হচ্ছে nRT বাই B, or P অফ অক্সিজেন কি nRT বাই B। এখন এই আর কিন্তু ধ্রুবক, তার মানে আর সব জায়গায় সমান। আবার আমরা কোশ্চেনেও কিন্তু একটা জিনিস দেখে আসছি কি, যে স্থির চাপে ও তাপমাত্রায়, তার মানে চাপ ও তাপমাত্রা কিন্তু স্থির, অর্থাৎ ফিক্সড করে দিচ্ছে। তার মানে এই পুরাটাই কিন্তু একটা ধ্রুবক হয়ে গেল, অর্থাৎ এই সবগুলাতে এটা সমান। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে যার এই মোল সংখ্যা বেশি তারই এই আংশিক চাপ বেশি। অর্থাৎ আমরা কি জানলাম? যে আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা। আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা।
এখন আমরা দেখতে পাই যে কার মোল সংখ্যা বেশি। তো এখন মোল সংখ্যা আমরা কিভাবে বের করব? মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে যে n equal to হচ্ছে W/m, অর্থাৎ ভর সংখ্যা বাই আণবিক ভর, ভর সংখ্যা বাই আণবিক ভর। এখানে হিলিয়ামের যদি আমরা নির্ণয় করি n অফ হিলিয়াম কত? n অফ হিলিয়ামের ভর কত দেওয়া আছে? 4, আর হিলিয়ামের আণবিক ভর সংখ্যা হচ্ছে 4, তার মানে এর মোল সংখ্যা হচ্ছে 1 মোল। এবং এরপর যদি আমরা n অফ নাইট্রোজেন বের করি, নাইট্রোজেনের ভর কত দেওয়া আছে? 14, নাইট্রোজেন 14। এই n2 এর আণবিক ভর কত? n2 এর আণবিক ভর হচ্ছে 28, তার মানে এর হচ্ছে 0.5 মোল, 0.5 মোল। এরপর n অফ অক্সিজেন কত হবে? অক্সিজেন এটা হচ্ছে 16, এবং পরে 16 এবং এর আণবিক ভর হচ্ছে 32, তার মানে থাকে হচ্ছে 0.5 মোল। এখানে সবচেয়ে আণবিক ভর কার বেশি? সবচেয়ে আণবিক ভর বেশি হচ্ছে হিলিয়ামের। তার মানে এই আমরা কি জানলাম যে এই যার মোল সংখ্যা বেশি তার আণবিক আংশিক চাপও বেশি। এখানে সবচেয়ে বেশি মোল সংখ্যা কার? মোল সংখ্যা হচ্ছে এই n অফ হিলিয়ামের। n অফ হিলিয়ামের মোল সংখ্যা সবচেয়ে বেশি, তাই এর আনসার হবে এটা, অর্থাৎ হিলিয়ামের চাপ সবচেয়ে বেশি। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় এত চাপে এত আয়তনে হাইড্রোজেন গ্যাস এবং এত চাপে এত আয়তনে নাইট্রোজেন গ্যাসকে এত আয়তনে একটি শূন্য ফ্লাক্সে রাখা হলো, অর্থাৎ এই দুইটা গ্যাসকে একটি 400 সেন্টিমিটার কিউবের আয়তনে রাখা হলো। এখন কথা হলো যে এর মোট আয়তন হচ্ছে 200 সেন্টিমিটার কিউব, এর মোট আয়তন হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। তো আমরা এই দুটা যদি যোগ করি তাহলে এই দুটার যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে যে 500 সেন্টিমিটার কিউব। তো অর্থাৎ মোট আয়তন, কিন্তু 500 আয়তনের একটা যদি আমরা এটাকে যদি আমরা এই 400-র মধ্যে রাখি, তাহলে কি 500টা কি 400-র মধ্যে হবে? অবশ্যই না। তাহলে এর আয়তন কমে কি হবে? 400 সেন্টিমিটার কিউব হয়ে যাবে, অর্থাৎ মোট আয়তন 500 হবে না, মোট আয়তন হবে 400। তো আমরা যদি এখন মোট চাপ বের করি, মোট চাপ কিন্তু আমরা দুইভাবে বের করি। যেমন প্রথম ম্যাথগুলোতে, যেমন এক নম্বর 2 নম্বর এইগুলো ম্যাথগুলোতে কিন্তু আমরা আলাদা আলাদা করে বের করে যোগ করছিলাম, সেভাবে করতে পারি, অথবা একসাথেও বের করে ফেলতে পারি। একসাথে কিভাবে বের করে ফেলবো? যে PV ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস P2 এখানে P1 কত? P1 হচ্ছে যে এটা B1, এটা P2, এটা B2, এবং এটা হচ্ছে V, অর্থাৎ মোট আয়তন। এখানে মোট আয়তন কিন্তু এই আবার কেউ 400 যোগ 200 যোগ 300 মোট 500 দিয়ে দিন, তাহলে কিন্তু অঙ্ক ভুল যাবে। তো এখন যদি আমরা বসাই দিই P1 প্লাস P2 এখন যদি আমরা বসাই দিই 300 ইন্টু 200 যোগ 40 ইন্টু 300 ভাগ 400, এখানে হচ্ছে কত? 6,000, আর এখানে কত? 12,000। 6 আর 12 হচ্ছে 18,000। 18,000 তে 400 বাদ দিলে কত? তাহলে উপরে কত থেকে? উপরে থেকে হচ্ছে 18,000, নিচে থেকে 400, এটা কত? তারপর 80। এখন 180 যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে 4 দ্বারা 4 4 16, 205, অর্থাৎ 45। আনসার হবে 45। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা নতুন একটা টপিক দেখবো, সেটা হচ্ছে CRMS, যেটাকে বলে
গড় মোল বর্গবেগ। সিআরএস মানে কি? সিআরএস মানে হচ্ছে যে বর্গমূল গড় বর্গবেগ। তো এই সিআরএস এর সূত্র কি? সিআরএমএস এর সিআরএমএস ইকুয়াল টু সিআর এমএস ইকুয়াল টু হচ্ছে √3 RT/m। এবং এই সূত্রে সবসময় মাথায় রাখতে হবে যে এম থাকবে সবসময় কেজিতে, টি থাকবে হচ্ছে কেলভিনে এবং আর এর মান সবসময় থাকবে হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। তো এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে সিআরএমএস এর ক্ষেত্রে এম ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর, আর কি আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা এবং এম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর সবসময় কেজিতে রাখতে হবে, তাপমাত্রা সবসময় কেলভিনে এবং আর এর মান সবসময় জুল, এই 8.314 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1 এটাতে রাখতে হবে। কি বলছে এখন যদি একটা ম্যাথ দেখে আসি যে কোনো গ্যাসের তাপমাত্রা 4 গুণ করা হলে এর সিআরএমএস কি হবে। তো আমরা জানি সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3 RT/m। এরপর আমরা লিখতে পারি এমন যে সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3 RT/m ইন্টু √t। তো আমরা কিন্তু এই পুরাটাকে একটা ধ্রুবক ধরতে পারি, এই পুরাটাকে একটা ধ্রুবক, কারণ আর এর মানও কিন্তু ফিক্সড আবার এম এর মানও কিন্তু ফিক্সড। অর্থাৎ কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই আর এর মানও ফিক্সড এবং এই এম এর মানও ফিক্সড। তো আমরা এই পুরোটাকে একটা ধ্রুবক হিসেবে ধরতে পারি। তো আমরা লিখতেই পারি যে সিআরএমএস সমানুপাতিক হচ্ছে √t। কি লিখতে পারি? সিআরএমএস সমানুপাতিক √t। তো এখানে আমরা লিখে দিই যে সিআরএমএস সমানুপাতিক √t। তো এখন যদি আমরা টি এর হচ্ছে 4 গুণ, তখন যদি আমরা এখানে সিআরএমএস √4 তার মানে কি থাকে হচ্ছে 2, অর্থাৎ যদি 4 গুণ করা হয় তাহলে সিআরএমএস হবে 2 গুণ, তখন आंसर হবে এটা। অর্থাৎ যখন তাপমাত্রা ও সিআরএমএস বলবে তখন আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারব। এরপরে আমাদের কিছু সিআরএমএস এর মান মুখস্থ রাখতে হবে, যেগুলো আসলে চলে আসে ডাইরেক্ট মান। যেমন কি যে 27 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের সিআরএমএস হচ্ছে 483.62 মিটার ইনভার্স 1 বেগ। এটা হচ্ছে এক ধরনের বেগ, তাই মিটার ইনভার্স 1। এরপর হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের সিআরএমএস মান কত? 516.93 এমএস ইনভার্স 1। এবং আরেকটা হচ্ছে যে এসটিপিতে অক্সিজেনের সিআরএমএস হচ্ছে 461 এমএস ইনভার্স 1। তো এই তিনটা মান কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এবং এটা কিন্তু মেডিকেল ইকুয়েশনে ডাইরেক্ট চলে আসছিল এই মানটা। এখন আমরা একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে যে
একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেনের আরএমএস এর অনুপাত কত? আরএমএস অনুপাত। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই হাইড্রোজেনের সিআরএমএস বের। হাইড্রোজেনের সিআরএমএস কি? হাইড্রোজেনের সিআরএমএস হচ্ছে √3RT/m(H2) আবার যদি লিখি দেয় সিআরএমএস কার অক্সিজেনের, তখন আবার 3RT/m(O2) এই দুটো আমরা আলাদা আলাদা করে লিখছি। তো এখন যদি এই দুইটাকে আমরা ভাগ করে দিই, অর্থাৎ CH2 ভাগ CO2, তারপর তাহলে কি থাকে যায় √3RT/√mH2 √3RT/m(O2). তো এখন তো এটা উল্টা যাবে, উল্টে গেলে কি থাকে √3RT/√mH2 ইন্টু √m(O2) ভাগ √m(H2), সরি 3RT এটা থাকে। তো এখন যেহেতু এখানে টি ফিক্সড করে দিতে বলছে একই তাপমাত্রায়, তার মানে দুইটা টি সিম। আবার আমরা জানি যে এদের কিন্তু আরও কিন্তু সেম মাইন, তাহলে এটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়। এখন কি থাকে যে এখন থাকে যে CO2 হচ্ছে যে √m এর আণবিক অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32, কারণ এখানে দুইটা অণু আছে, তার মানে 16 × 2 32। এরপর কার আণবিক ভর হবে? এরপর হবে হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2, কারণ এখানে দুইটা আছে, তাই 1 × 2 হবে 2। তো এখন যদি আমরা এটাকে এভাবে লিখে দেই 32/2 হচ্ছে 16 হচ্ছে 4। তো আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি যে CH2/CO2 হচ্ছে 4/1। তার মানে এর অনুপাতটা কি? অনুপাত হচ্ছে 4:1। 4:1 আনসার হবে এটা। আর আমরা এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারি। কি ট্রিক্স? এখানে শর্টকাট। যখন আমরা এইভাবে অনুপাত বের করব, তখন উপরে কি থাকে? উপরে যদি CRMS1 থাকে, CRMS1, আর নিচে যদি CRMS2 থাকে, তাহলে এর উপরে হবে m(2) এবং নিচে হবে m(1), অর্থাৎ আড়াআড়ি ভাবে থাকবে। তো আমরা এই যে এখানে এই এতটুকু না করে ডাইরেক্ট এটার মধ্যে খালি এই m2 এর আণবিক ভর এখানে বসাই দিলাম এবং m1 এর আণবিক ভর এখানে বসাই দিলাম, তাহলে কিন্তু আনসারটা বেরিয়ে আসবে। তো আমরা যদি এই ম্যাথটা দেখি যে 300°C তাপমাত্রায় হিলিয়াম এবং অক্সিজেনের আরএমএস ভর কত? তো এই তাপমাত্রা কিন্তু একটাই, অর্থাৎ দুইটার ক্ষেত্রে একই কিন্তু তাপমাত্রা 300 কেলভিন। তাই আমরা কোনটা এই শর্টকাটটা ব্যবহার করতে পারি। প্রথমে লিখব যে সি অফ হিলিয়াম এবং সি অফ অক্সিজেন। তো এরপর হবে √ কার আণবিক ভর হবে? √ হবে এখানে নিচের যার থাকবে এখানে উপরেরটা তার আণবিক ভর, অর্থাৎ m অফ অক্সিজেন এবং নিচে হবে m অফ হিলিয়াম। তো আমরা যদি এখানে মান বসে দিই, অক্সিজেনেরটা হবে 32, নিচে হবে হিলিয়ামেরটা কত? হিলিয়ামেরটা হবে 4। 32/4 হচ্ছে √8। এরপর তাকে হচ্ছে 2√2। অতএব লিখতে পারি যে এর অনুপাত হচ্ছে CO2 হচ্ছে 2√2/8।
1, এটা হচ্ছে এর অনুপাত। এবং এটাকে চাইলে যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে এটাকে ভাঙায়া 2 পয়েন্ট কত, এগের রুট 2 কে বাংলা হয়ে যায় 1 পয়েন্ট সামথিং, মানে 2.6 বা 7 এরকম কিছু একটা হবে। তো এরপর যদি আরেকটা ম্যাথ দেখি সেটা হচ্ছে যে 32 ডিগ্রি 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস কত, আরএমএস বেগ কত। আমরা যদি দেখি যে সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3r T/m। তো এখন হচ্ছে 3r ইন্টু 32/32। এখন এখানে একটা কথা আছে যে আমরা দেখে আসলাম যে নিচে এখানে অক্সিজেনের ভরটা কিন্তু 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেনের 32 গ্রাম। আর আমরা এই যে এখানে কেন এই যে এটাকে কিন্তু ভর সবসময় আমরা জানি যে আণবিক ভর সবসময় এখানে কেজিতে রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু নিয়ম হিসাবে 10⁻³ গুণ দেওয়ার কথা, কেজিতে নেওয়ার কথা, গ্রাম থেকে কেজিতে নেওয়ার কথা, কিন্তু এখানে 10⁻³ গুণ হবে না, কারণ এখানে 10⁻³ গুণ দিলে আর কি এই ম্যাথটা মিলে না। তো এই জন্য আর কি এই 10⁻³ গুণটা এখানে হবে না, এটা হচ্ছে এক্সেপশনাল, কারণ কোশ্চেনে চাইছে এইভাবে। তারপর 32 কাটা দিলে কি থাকে √3r, তখন হবে এই যে √3r, এটা হবে আনসার। তো এখন কোশ্চেন থাকতে পারে যে তাহলে এইখানে কেন আমরা এই গ্রামকে আমরা কেজিতে নিলাম না, কারণ এটা হচ্ছে নিজেদের মধ্যে ভাগাভাগি হইতেছে, অর্থাৎ এখানে যদি আমরা কেজি দেই এবং এখানেও কেজি দেই তাহলে কিন্তু কেজি কেজি কাটাকাটি হয়ে কোনো এককই থাকতেছে না। আবার এখানে যদি গ্রাম দেই এখানেও গ্রাম দেই তাহলে কিন্তু একক কাটাকাটি হয়ে কোনো এককই থাকতেছে না, কিন্তু এখানে যদি আমরা একক থাকে সেটা কিন্তু আর কাটাকাটি হওয়ার কোনো স্কোপ নাই, তার মানে এটা কিন্তু এফেক্ট ফেলবে। তাই এই সময় এখানে কেজিতে নিতে হবে, কিন্তু এই যখন এরকম ভাগ অনুপাত বলবে তখন চেঞ্জ না করলেও হয়ে যাবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এখন যদি আরেকটা কোশ্চেন দেখি সেটা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াসে কার সিআরএমএস বেশি। তো আমরা এখন সিআরএমএস সূত্রের দিকে একটু যাই। সিআরএমএস এগুলো হচ্ছে √3RT/m। তো এখানে কিন্তু আর ফিক্সড করে দিচ্ছে 27। তো আমরা যদি এই পুরাটাকে একটা ধ্রুবক ধরি তাহলে আমরা লিখতে পারি যে সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে 1/√m, অর্থাৎ সিআরএমএস এই আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সিআরএমএস আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এম এর মান যত কমবে সিআরএমএস তত বাড়বে। তো আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি কি সিআরএমএস সমানুপাতিক 1/, ব্যস্তানুপাতিক 1/, অর্থাৎ এটা হচ্ছে সিআরএমএস তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, আর এটা হচ্ছে সিআরএমএস আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটা একটু আমরা মাথায় রাখবো। তো এখানে কোনটার আণবিক ভর সবচেয়ে বেশি? ক্লোরিনের আণবিক ভর হচ্ছে যে 35.5 × 2 মানে হচ্ছে 70, মানে 71 ধরতে হবে। 71 এটা ধরি আমরা 71, এর আণবিক ভর কত 71। এরপর অক্সিজেনেরটা তো 32 আমরা জানি, এটা হচ্ছে 32, এবং হাইড্রোজেনেরটা হচ্ছে 2 এবং নাইট্রোজেনেরটা হচ্ছে 28। তার মানে এই হাইড্রোজেনের ভর যেহেতু সবচেয়ে কম তাই এর সিআরএমএস বেগ সবচেয়ে বেশি হবে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এখন আমরা আরো কিছু জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে যে সম্ভাব্য বেগ। সম্ভাব্য বেগ আলফা ইকুয়াল টু হচ্ছে √2RT/m। এরপর হচ্ছে গড় বেগ সি বার ইকুয়াল টু হচ্ছে √8RT/m, এবং সিআরএমএস হচ্ছে
√3RT/m। এবং এই CRMS আরো কিছু সূত্র আছে, যেমন আমরা লিখতে পারি যে √3PB/m, তারপর হচ্ছে √3ρ/b, এবং এটা হচ্ছে আণবিক ভর, রো হচ্ছে ঘনত্ব, বি হচ্ছে আয়তন, সরি এটা হবে পি, ইকুয়াল টু হচ্ছে কি √3p/ρ, অর্থাৎ এটা হচ্ছে চাপ এবং এটা হচ্ছে ঘনত্ব। এবং এটাও লিখতে পারি যে √3RT/PV। এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো আর কি জেনে রাখলাম যদি কখনো দরকার লেগে যায়। তো এখন আমরা দেখবো যে এই তিনটার মধ্যে একটা সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন, এদের মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে যে এ আলফা অনুপাত সি বার অনুপাত CRMS ইকুয়াল টু হচ্ছে 1:1.2:1.22। তো আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। তো এই ছিল CRMS নিয়ে। এখন আমরা দেখব যে গতিশক্তি। গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT। n ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা, W ইকুয়াল টু হচ্ছে ভর সংখ্যা, m ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, এবং T ইকুয়াল টু হচ্ছে তাপমাত্রা। এখানে কি 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? T ইকুয়াল টু হচ্ছে 3/2 ইকুয়াল টু হচ্ছে W/m এবং RT। এবং এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে এই দুইটার ভর হয় গ্রামে রাখতে হবে নয় কেজিতে, অথবা দুইটাই কেজিতে রাখতে হবে, অথবা দুইটাই গ্রামে রাখতে হবে। কোনো একটাকে কেজি একটাকে গ্রাম রাখলে হবে না, হয় দুইটাকে ভর রাখতে হবে গ্রাম রাখতে হবে, নয় দুইটাকে কেজি রাখতে হবে। কারণ এই দুইটা যদি সেম একক হবে তখন দুইটা কাটাকাটি যে কোনো একক আর থাকবে না। এবং এই আর এর মান কত? আর এর মান হবে 8.314। এটা কিন্তু সবসময়, এবং কে অলওয়েজ কিন্তু কেলভিনে হবে, হবে। এবং আমরা কিন্তু কি করতে পারি, এই যে এখানে এটা nRT, আমরা জানি এই nRT পরিবর্তে কিন্তু আমরা 3PB লিখতে পারি, 3/2 PB। আমরা জানি PB ইকুয়াল টু হচ্ছে nRT, তো আমরা এটাও কিন্তু লিখতে পারি। এখন যদি আমরা একটা ম্যাথ দেখি, এটা আসলে GST 20, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি কত? তো এখন লিখবো যে ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT। এখন যদি n দেওয়া নেই তাহলে 3/2 W/m RT। T ইকুয়াল টু কত? T ইকুয়াল টু হচ্ছে 35। তো 35, এখন 35কে যদি আমরা 273 যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যায় 308 ডিগ্রি কেলভিন হয়ে যেতেছে। তো আমরা এখন মান বসিয়ে দিই। 3/2 W হচ্ছে 2 গ্রাম, 2, আর এটার ভর হচ্ছে কত? আণবিক ভর হচ্ছে কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের হচ্ছে 32। আমরা থাকি হচ্ছে 44 ইন্টু আর ইন্টু হচ্ছে 308। তো এখন 2 কাটা, এবং এই 44কে যদি 308 দ্বারা আমরা ভাগ দিই, 44 ভাগ 308,
তো এটাকে থাকে কত, 7 দিলে হয়ে যায় 4 7 28 8, হাতের থাকে হচ্ছে 2, 4 7 28 আর 2 30, 300। তার মানে এটা থেকে এটা কাটলে হয়ে যায় 7, 3 7 21, 3 7 21, তার মানে আনসার হবে। এবং এখানে হচ্ছে আর, তার মানে 21, আনসার হবে। এখন যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি এত, তাহলে কোন তাপমাত্রায় এর গতিশক্তি 1.5 গুণ হবে? কোন তাপমাত্রায় এর গতিশক্তি 1.5 গুণ হবে? তো আমরা এতে কিভাবে নির্ণয় করতে পারি? আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলি যে গতিশক্তি কে ইকুয়াল টু হচ্ছে 3/2 n আর t। তো আমরা এটাকে লিখতে পারি যে ইকো হচ্ছে ই কে সমানুপাতিক টি, ই কে সমানুপাতিক টি, কারণ এনও কিন্তু একটা গ্যাসের জন্য সেম, এবং আর কিন্তু আর এর মান কিন্তু ফিক্সড, তাই এটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। তো তার মানে আমরা কি দেখলাম যে ই কে সমানুপাতিক টি, তার মানে এখানে কি বলছে, গতিশক্তির 1.5 গুণ হবে। যদি গতিশক্তির 1.5 গুণ বাড়ে তাহলে কিন্তু এই তাপমাত্রাও কিন্তু 1.5 গুণ বাড়বে। গতিশক্তি যদি 2 গুণ বাড়ে, তাপমাত্রাও 2 গুণ বাড়বে। এটা যদি 3 গুণ বাড়ে, তাহলে তাপমাত্রা 3 গুণ বাড়বে। এখানে তাপমাত্রা কত দেওয়া? তাপমাত্রা দেওয়া 29 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 29 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ডিগ্রিতে আমরা যদি 273 যোগ করি, তাহলে 302 কেলভিন হয়ে যায়। তো এই 302 এর 1.5 গুণ কত? 302 এর 1.5 গুণ হবে 302 ইন্টু 1.5, তার মানে হয় যে এটাকে আমরা এভাবে লিখতে পারি 302 ইন্টু 3/2, তাহলে লিখতে পারি এটাকে এটা কাট দিলে হচ্ছে 151, 3 একে 3, 3 5 15, 15, 3 একে 3, 3 5 15, 15 5 থাকে 1, 3 একে 3 আর 1 4, তার মানে 453 কেলভিন, 453 কেলভিন। তো এটা মাথায় রাখতে হবে যে কি ই কে টেম্পারেচারে সমানুপাতিক। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা একটা ম্যাথ যদি দেখি, সেটা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত? আমরা দেখবো যে CRMS ইকুয়াল টু হচ্ছে ইকে ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT, 3/2 W/m RT। এখানে T ইকুয়াল টু কত? 29 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হবে 302 কেলভিন। এখন যদি আমরা মান বসাই দিই 3/2, এটা হচ্ছে W এর মান হচ্ছে 3 এবং m এর মান কত? 28 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু, এবং টি এর মান কত? টি এর মান হচ্ছে 302। তো এখন আমরা যদি করি যে তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি, তাহলে থাকে কি 151। এরপর এটি পুরাটাকে যদি আমরা 8 ধরি এবং 4 দ্বারা কাটি, তাহলে এটাকে কাটলে হয়ে যায় 2, এটা হচ্ছে 7, এরপরে হয়ে যায়, এরপরে কি করা যায় আর এরপরে করা যায় যে এটাকে 3 এবং এটাকে যদি 6 ধরি, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3/2, এরপর এটুকু ক্যালকুলেশন করলে আসে যায় 403 দশমিক সামথিং।
তার মানে আনসার হবে এটা। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি সিআরএমএস গতিবেগ এই টপিকগুলো। আশা করি এর বাইরে কিছু আসবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা দেখব যে নাইট্রোজেন ফিক্সেশন। তো এখানে কি মনে রাখতে হবে? এখানে নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়াটা মনে রাখতে হবে। বিক্রিয়াগুলো কি কি? সেটা হচ্ছে যে প্রথমে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিসের মাধ্যমে? বিদ্যুৎকরণ এবং 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি এটা তৈরি করে। এরপর এইটা আবার অক্সিজেনের সাথে মিলিত হয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NO2 গ্যাস উৎপন্ন করে। এরপর আবার এই 2NO2 আবার অক্সিজেনের সাথে মিলিত হয় এবং এই অক্সিজেনের সাথে এখন পানির সাথে মিশে 4 অণু এটা তৈরি করে। এরপর এই ফসফনিক অ্যাসিড সে ক্যালসিয়াম অক্সাইডের সাথে মিলিত হয়ে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি তৈরি করে। এই যে এই ক্যালসিয়াম নাইট্রেটই তারপর উদ্ভিদের মূলে শোষণ হয়। এটা হচ্ছে নাইট্রোজেনের ফিক্সেশনের বিক্রিয়াগুলো। এটা আমরা আসলে মনে রাখবো। এরপর হচ্ছে যে একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে যে নাইট্রোজেনকে উদ্ভিদ NO3- হিসেবে মূলের মাধ্যমে শোষণ করে। অর্থাৎ এই যে এখানে যে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে এটাকে সে NO3- হিসেবে শোষণ করে। তো এরপর আমরা জানবো যে নাইট্রোজেন তৈরি হয় হেবারবোস পদ্ধতিতে এবং প্রভাবক থাকে কি? প্রভাবক থাকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ATM চাপ এবং আয়রন এবং অ্যালুমিনা। এটা হচ্ছে এর প্রভাবক। এবং আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে এটি তৈরি হয় অসওয়াল্ড পদ্ধতিতে। এখন আমরা দেখবো যে বায়ু দূষক দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এটা কি? প্রাইমারি বায়ু দূষক এবং একটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। প্রাইমারির মধ্যে কি কি আছে? প্রাইমারির মধ্যে আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এবং সেকেন্ডারির মধ্যে আছে সালফার ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের ধোঁয়া, অর্থাৎ ভ্যাপস। এবং আর কি আছে? এবং এরপর আমরা জানি যে দেখে আসছিলাম যে নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে তিনটা কি কি? একটা হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। তো এর মধ্যে একটা হচ্ছে প্রাইমারি দূষক, আর বাকি যে দুইটা হলো এই সেকেন্ডারি দূষক। এরপর হচ্ছে
অ্যামোনিয়া হচ্ছে এখানে, এবং H2S হচ্ছে প্রাইমারি দূষক, এবং এখানে হচ্ছে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যে কি বলে এটাকে, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, এটা হচ্ছে এটাকে বলে পেন্স। এটাও হচ্ছে সেকেন্ডারি বায়ুদূষকের মধ্যে পড়ে, এবং সেকেন্ডারি বায়ুদূষক আরও আছে, যেমন ধূলিকণা, ধোঁয়া, ছাই, আর হাইড্রোকার্বন। তো এইগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, যে চলে আসতে পারে যে নিচের কোনটি প্রাইমারি বায়ুদূষক অথবা নিচের কোনটি সেকেন্ডারি বায়ুদূষক। তো এরপর আমরা দেখব যে কি কার্বন ডাইঅক্সাইডকে নীরব ঘাতক গ্যাস বলা হয়। কার্বন ডাইঅক্সাইডকে নীরব ঘাতক গ্যাস বলা হয়। কেন বলা হয়? কারণ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানুষের এই অজান্তে কিন্তু আমরা প্রশ্বাসের মাধ্যমে এটাকে আমাদের শরীরের ভিতরে নিয়ে যাইতেছি, অর্থাৎ আমাদের ফুসফুসে নিয়ে যাইতেছি। ফুসফুসে যাওয়ার ফলে এটা আমাদের রক্তনালীর মাধ্যমে শোষিত হয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে চলে যাইতেছে। তখন আমাদের যে শরীরের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের মধ্যে আমরা জানি যে Fe2+ নামক হিম থাকে। Fe2+ এবং হিম নামক এছাড়াও রঞ্জক পদার্থ থাকে। তো এই Fe2+ এর সাথে কার্বনের সাথে সে বিক্রিয়া করে একটি যৌগ গঠন করে, যেটা অক্সিজেনের অভাবে এই মাথা ধরা, ঝিমুনি এবং এর ফলে কিন্তু মৃত্যু হতে পারে। তো এর একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা কি? মানে যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি হয়? অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, এবং এই অক্সিহিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত হয়ে এই HbCO+O2 গঠন করে, এবং এই জিনিসটার কারণে মৃত্যু হতে পারে। তাই এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বিক্রিয়াটা আমরা মুখস্থ রাখতে চেষ্টা করব। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তো আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। এরপর আমাদের আরো কিছু জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড মিলে কি রোগ সৃষ্টি করে। এগুলা কি? নাকে চোখে জ্বালা, তারপর শ্বাসনালীতে প্রদাহ, ব্রঙ্কাইটিস হচ্ছে হাঁপানি ইত্যাদি রোগ সৃষ্টি করে কি? সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এরপর মনে রাখতে হবে যে পেন্সের বিক্রিয়া। পেন্স কি? পেন্স হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন কি? প্রথমে এরা হাইড্রোকার্বন, বাষ্প হাইড্রোকার্বন, যেমন ভেপ, অর্থাৎ ভেপ মানে হচ্ছে বাষ্প, প্লাস নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস ওজন বিক্রিয়া করে কি তৈরি করে?
এটা তৈরি করে আর সি ডবল ও ডবল ও NO2, এটাই হচ্ছে বেঞ্জ। তো এটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো এরপর দেখবো যে গ্রিন হাউসে গ্লোবাল ওয়ার্মিং এ ক্ষমতার তুলনা সবচেয়ে বেশি এফেক্ট ফেলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এরপরে হচ্ছে CH4 এবং এরপর হচ্ছে CFC। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50% এবং মিথেন হচ্ছে 19% এবং CFC হচ্ছে 16%। তো এইগুলো আমরা মনে রাখবো যে কার ভূমিকা সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবং এই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু কি বলা হয়, ড্রাই আইস বলা হয় এবং এটা কিন্তু অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয় এবং এটা কিন্তু প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা কি প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।